আমি আসলে ২ তারিখে যখন টিউশনে যাচ্ছিলাম দুপুরের দিকটাতে মনে হয়, তখন আসলে দেখলাম যে নীলক্ষেত হয়ে একদম সায়েন্স ল্যাব হয়ে শাহবাগের দিকে মিছিলটা আসে। তো আমি টিউশনে যাচ্ছিলাম, আমি মানে গাড়ি পাচ্ছিলাম না। তখন মনে হলো যে আসলে এত বড় একটা মিছিল তো কোনো বিনা কারণে যাচ্ছে না, এতগুলো মানুষ এখানে এমনি এমনি আসে নাই। তো তারপর ৩ তারিখ থেকে যে আমি আসলে জয়েন করেছি, আমি একদম ১৫ তারিখ পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম। আসলে কফিল মিছিল যেদিন হয়েছিল তখন আমি আসলে ঢাকায় ছিলাম না, আমি গাজীপুর গিয়েছিলাম। আমি ১৫ তারিখ রাত ১১টার দিকে আমি হয়তো গাজীপুরে যাওয়ার জন্য রওনা হই এবং গাজীপুরে চলে গিয়েছিলাম। তখন ওইখান থেকেই আসলে আমি বিভিন্ন মানে অ্যাক্টিভিজম করেছি, কিন্তু কফিল মিছিলের দিন আমি আসলে ছিলাম না। জুলাইয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধু কিন্তু মানে দেখেন যে খালি কিন্তু মিছিল হতো না কিংবা সমাবেশ হতো না, ওইখানে আমরা শাহবাগে অবস্থান করতাম। আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, সেই অবস্থান কর্মসূচির কিছু অংশ ছিল এরকম যে পারছে নিজের মেক করা গান গাচ্ছে, কেউ হচ্ছে দেশাত্মবোধক গান গাচ্ছে, কেউ হচ্ছে মানে কীভাবে আসলে মানুষকে ইন্সপায়ার করা যায়, কীভাবে মানুষকে আসলে আরও বেশি মানে উদ্বুদ্ধ করা যায় এই জুলাই আসার জন্য। তো সেই জন্য আমারও কেন জানি মনে হয়েছে যে আমি তো আমার মধ্যে এই প্রতিভাটা আছে, তাহলে আমি কেন মানে পারবো না। তো আমি আগের দিনে একটু চিন্তা করে রাখছিলাম যে আমি কোন গানটা দিয়ে রিমেক করতে পারি। তো আমি ৩টা লাইন টিউশন থেকে ব্যাক করার সময় যে 3টা লাইন, যে মেধাবী ভাই বোন নেমে আসুন রাজপথে, কোঠা পথায় প্রবর দিতে চাই, এই 3টা লাইন আমি রিক্সায় বসে বানাই। এবং আমার একটা বড় ভাই আছেন মিজানুর রহমান, উনি প্রথম আলোতে জব করেন। তো উনি আবার গান টান গায়, উনি আপনগড়ের ব্র্যান্ডের শিল্পী। তো ওনাকে আমি বললাম যে ভাই আপনি আমাকে হেল্প করেন, এই ওয়ার্ড দিয়ে আপনি আমাকে একটু মিলাই দেন। তো আমরা ধানমন্ডির একটা মানে মাঠের মধ্যে বসে হচ্ছে যে ভাইকে বলতেছিলাম এবং ভাই আমাকে একটু মানে এই যে গানের লাইনগুলো ম্যাচ করতে হেল্প করেছিল। তো তারপর আমি ওই দিন আসলে গানটা গাইবো বলে চিন্তা করতে পারি না, কারণ প্রচুর ভিড় ছিল, 7 কলেজের মানুষজন ছিল। তো সবাই মাইক নিয়ে কাড়াকাড়ি করছিল। হুট করে সুযোগ মিলে এবং আমি এই গানটা গাওয়ার পরে মানুষ এত উদ্বুদ্ধ হবে, পুরো বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসবে। এবং এই যে জুলাই, তখন আসলে যে লিরিক্সগুলো আমি বলেছিলাম যে একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, খুবই রেলিভেন্ট ছিল। এবং এই রেলিভেন্সির জন্যই আসলে এই গানটা মানুষকে এত বেশি অ্যাট্রাক্ট করেছে এবং আমি আজকে সবার সামনে এত পরিচিতি পেয়েছি এবং আমাকে সবাই ভালোবাসে। আমার মনে হয় যে ওই হুমকি দামকির চেয়ে ওই সময়ে নারীদের যে স্পিরিট ছিল, নারীদের যেই মানে আগ্রহের জায়গা এবং তাদের শক্তির যে জায়গাটা ছিল, সেটা অনেক বেশি ছিল। কারণ এতগুলো মেয়ের কাছে এই 4-5টা লিগের মেয়েরা এসে আসলে কখনোই পাত্তা পেতো না। আমরা প্রতিদিনই যখন মিছিল নিয়ে বের হতাম, সবাইকে আগে ডাকতাম, নিচে এসে স্লোগান দিতাম। তারপর সবাই যখন নামতো, 2 হল, বঙ্গমাতা এবং মৈত্রী হল, 2 হল থেকে মিলে আমরা আসলে স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসলে এই জায়গাটা জয়েন করতাম। তো সব কিছুর পরে বলতে চাই যে আমাদের অনেক বেশি সাহস, শক্তি, প্রেরণা, এই 17 বছরের ক্ষোভ এবং এই যে বেকারত্ব, সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থা ছিল যেটার জন্য আসলে এই জুলাই গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে। যখন 5 তারিখে আমি আসলে সবার সাথে যেহেতু যোগাযোগ ছিল এবং যেদিন সার্জিস ভাইকে ডিবি অফিসে নিয়ে যায়, ওই দিন আমি বিকালবেলাও ভাইকে কল দিয়েছিলাম। যদিও ভাই কল রিসিভ করেননি, এর 2 দিন আগে আবার ওনার সাথে আমার কথা হয়েছিল। ভাই বলতেছিল যে তুমি যে আমাকে কল দিছো, আমি কিন্তু ভাইকে কল দিই নাই যে ভাই আপনি এখন কি করতেছেন না করতেছেন। আমি শুধু ভাইয়ের খবর নেওয়ার জন্য কল দিচ্ছি, ভাই আপনি ঠিক আছেন কিনা, আপনি কি সাবধানে আছেন কিনা। তো অনেকের সাথে কথাবার্তা হতো, আমি ফেসবুকে অনেক লিখেছি, অনেক কিছু করেছি। তো আমি ঢাকাতে কল দিয়েছিলাম একজনকে, আমাকে জানানো হয়েছে যে 12টার আগেই আমাকে জানানো হয়েছে যে শেখ হাসিনা চলে গেছে দেশ ছেড়ে। এবং ওই মোমেন্টে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। আমি আমার বাবার পায়ে ধরে বলতেছিলাম যে বাবা আমি এখন ঢাকা যাবই, যেভাবেই হোক আমি বাসা থেকে বের হয়ে যাবো। এবং ওই সময় আমি উত্তরা হয়ে, তারপরে উত্তরা থেকে স্নাইপার চলতেছিল, রাস্তা ব্লক হয়েছিল, আমরা আসতে পারতেছিলাম না। উত্তরা থেকে তারপর দিয়াবাড়ি হয়ে, মিরপুর 10 হয়ে তারপর আমরা হচ্ছে যে ওই বঙ্গভবনের সামনে দিয়ে তারপর আমি মানে ক্যাম্পাসে আসি। এবং ওই দিন রাতে আমি যেহেতু মানে সব হল টল বন্ধ ছিল, আমি আমার একটা স্যারের বাসায় থাকি এবং পরের দিন আমি আমার হলে ব্যাক করি। এবং সর্বপ্রথম আমার মনে হয় যে হলে কোনো মেয়ে ঢুকেছে, সেটা আমিই ঢুকেছিলাম। প্রত্যাশা তো অনেক কিছুই আছে, প্রত্যাশার জায়গাটা সবসময় পূরণ হয় না। একজন মানুষ, আমি ব্যক্তিগত মানুষ হিসেবে যখন আমি প্রত্যাশা রাখি এবং সেগুলো যখন ফুলফিল হয় না, তখন কিন্তু অনেক বেশি কষ্ট পাই। জুলাই গণঅভ্যুত্থানের পরেও এরকম অনেক প্রত্যাশা ছিল, কিন্তু বাংলাদেশের যে কৃষ্টি কালচার, পলিটিক্যাল কালচার, সামাজিকতা, সব কিছু আসলে এমনভাবে একটা তৈরি হয়ে আছে, আমরা এখন যত চেষ্টা করলেও আসলে পারি নাই। তবে কিছু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনগুলো আমার কাছে খুবই পজিটিভ। যেমন ধরেন একটা নিউ জেনারেশন তৈরি হয়েছে, যারা ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, তারাও এখন আসলে রাজনৈতিক সচেতন। তারা
রাজনীতির বিভিন্ন জিনিস নিয়ে আসলে মজা করে। কোনো একটা চায়ের আড্ডা দিতে গেলেও কোথাও বন্ধুবান্ধব মজা করতেছে, সেখানে আসলে রাজনীতিকে নিয়ে মজা করতেছে। দ্যাট মিনস তাদের ওই কনসাসনেসটা চলে আসছে। আরেকটা যেটা বড় পরিবর্তন লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে ধরেন আগের এমপি মন্ত্রীদের কাছে যেতে হলে কয়েকটা লেয়ারে গিয়ে যোগাযোগ করে যেতে হতো, এবং ওই পরিমাণের যদি আপনার মানে ক্ষমতা না থাকে বা আপনার পাওয়ার না থাকে তাহলে আপনি এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারতেন না। কিন্তু এখন দেখবেন যে এমপিদের কাঁধে হাত দিয়ে মানুষ চলতেছে, এবং ওই প্রটোকলটা আসলে এখন আর মেনটেন করতে হয় না। তো আমি তারেক রহমানকে ধন্যবাদও দিতে চাই যে উনি আসলে কিছু পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু সব কিছুর পরে আসলে উনার সারাউন্ডিংসে যে মানুষগুলো আসে তাকে পরিবর্তন করতে দিচ্ছে না, বা উনি চাইলেও পারবে না। তো আমি চাই যে প্রত্যাশার জায়গাটুকু আছে, বাংলাদেশের জন আকাঙ্ক্ষা যা আছে সেই জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের রূপ দেয়, মানে এইবার নির্বাচিত সরকারের হোক, না হলে উনি হয়তো বা পরবর্তী সময়ে আমাদের উপরে দায়িত্ব অর্পণ করতে বাধ্য হবে।